যখন কলেজে পড়ি সে অনেক কাল আগের কথা। তখন আমাদের 4-5 জনের একটা দল ছিল। সবাই আমরা বিজ্ঞানের ছাত্র, যুক্তিবাদী, সাহিত্য চর্চা করি আর একটু আধটু লেখারও চেষ্টা করছি। প্রতি শনিবার কোথাও না কোথাও সেই সব লেখা পড়া হয়, আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়। সেই কোথাওটা হলো আমাদের বাড়ির নিচের তলার রাস্তার দিকের একটা ঘর। পিচের রাস্তার পশ্চিম দিকটা চলে গেছে গঙ্গার ঘাটে, আর পূব দিকটা গেছে বাজারে আর বড় বাস রাস্তায়। গঙ্গা খুব কাছে, প্রায় ঢিলছোঁড়া দূরত্বে। যে কোনো গঙ্গার ধারই দেখবে তীর্থর মতো মনে হয়। আমাদের সেই বাড়িটা ছিল অনেক বনেদি, পুরনো। বরানগর প্রায় 7খানেক বছর ওলন্দাজদের অধিকারে ছিল, আর ওই গঙ্গা পথে চলত তাদের ব্যবসা বাণিজ্য। প্রথমে কিছুদিন পর্তুগিজ, তারপর ডাচ, তারপর ইংরেজ। আমাদের বাড়িটা ছিল ডাচদের, সেইভাবেই তৈরি। আমার পিতামহ নামী শিক্ষক, তিনি বাড়িটা কিনেছিলেন। তার হিতকাঙ্ক্ষীরা বলছিলেন বাড়িটা নাকি দোষযুক্ত, ওখানে নাকি অনেক অনাচার হয়েছে, তারপর ভূতের বাড়ি, সহ্য হবে না। আমরা যুক্তিবাদী, বিজ্ঞান পড়া সুপণ্ডিত পিতামহ বলেছিলেন আমি কুসংস্কার মুক্ত, ভূত থাকলে থাকুক। ভূত তো ভয় দেখাতে আসে না, আমরা ভয় মরি। ওরা তখন মজা পায়। এই যেমন আমি ক্লাসে ঢুকলে ছেলেরা চুপ মেরে যায়, টু শব্দটি করে না। আর ভূত যদি দেখা দেয়, আমার অনেক প্রশ্ন আছে, তাকে পরীক্ষাও আছে। তাকে আলো ফেলে দেখব, জল ঢেলে দেখব, গুলে যায় কিনা দেখব, আগুন দিয়ে পড়ে কিনা দেখব। আসলে আমার বিষয় পদার্থবিদ্যা। ভূত কেমন পদার্থ আমার জানা দরকার। পিতামহের এতবিধ কথার অনেকেই বিরক্ত হয়েছিলেন। ভূত না মানাটা বিশ্রী রকমের একটা অহংকার, খুবই ক্ষতিকারক। কোনো ভূতই ভালো নয়। ভালো নয় বলেই তো ভূত হয়, মুক্তি পায় না, প্রতিশোধ পরায়ণ হয়, খুবই ক্ষতিকারক। তবে ব্রহ্মদৈত্যের যাত্রা কিন্তু আলাদা। ওই যে ব্রহ্ম শব্দটি রয়েছে, সাধারণ ভূতের মতো নয়, পবিত্র। বেলগাছে, মন্দির সংলগ্ন বেলগাছে থাকেন, একেবারে নিজের মতো, নিজের কাজে। ছাত্র জীবনে, মানে আমার পিতামহ যখন স্কটিশ কলেজের ছাত্র, সেই সময় এক সন্ধ্যায় এক ব্রহ্মদৈত্যের সঙ্গে তার এনকাউন্টার হয়েছিল। বলা চলে বেশ আড্ডা হয়েছিল। সময়টা হিসাব করে বের করেছি। স্কটিশে তিনি নরেন্দ্রনাথের সতীর্থ ছিলেন। না থেকে উপায় নেই, সময়ের হিসেব। এইকালে শিক্ষিত কুসংস্কারমুক্ত মানুষরা স্পিরিটকে অস্বীকার করতেন না। কেন করতেন না, আমার এই জগৎকাণ্ডের কতটুকুই বা জানি। কাল কি হবে আজ কেউ বলতে পারবে না। মৃত্যুর পর কি হবে, কোথায় যাব, কেমন করে বলবো। দেহ ছাড়া কোথাও যাওয়া যায় না। দেহ কি ইচ্ছা ছাড়া কিছু করতে পারে? কিন্তু কার ইচ্ছা? মনের। মনের তো আকার আকৃতি দেহ নেই। তাহলে অত্যন্ত জটিল, জট পাকানো একটা ব্যাপার। দেহ যদি কালক্রমে জীর্ণ না হতো, কোনো রকম অসুখের আক্রমণ যদি না হতো, তাহলে কিন্তু মানুষ অমর হতো। প্রাণ মনে হয় দেহের বাইরের কোনো অদৃশ্য শক্তি। সেই শক্তির বলয় আমাদের নড়াচড়া। একটা দেহ চলে যাওয়া মানে একটা বাল্ব ফিউজ হলো। বিদ্যুতের শক্তি কিন্তু রইল, ইচ্ছা তার সমস্ত রইল, দেহটা নেই। দেহ একটা সংস্কার, এই সংস্কারটাও রইল। মৃত্যুর পর অশরীরী ইচ্ছে বেশ কিছুদিন থেকে যেতে পারে। মন ছেড়ে না দিলে মুক্তি হবে না। কেউ মরে গেলে আমরা বুঝতে পারি যে মরে গেল, সে কিন্তু বুঝতে পারে না। আর তখনই শুরু হয় তার দেহহীন বেঁচে থাকা। দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির নির্মাণ করার জন্য যে জমি কিনেছিলেন, তার অধিকারী ছিলেন এক ইংরেজ। 1847 খ্রিস্টাব্দের 6 সেপ্টেম্বর এই জমিটি কেনা হয়। 54.5 বিঘা। শুধু জমি নয়, সুন্দর একটি কুঠি বাড়িও রয়েছে, আজও আছে। ইংরেজ মালিকের নাম জন হেস্টি। উদ্যানটিকে বলা হতো সাহেবান বাগিচা। ওই কুঠি বাড়িতেই তিনি থাকতেন।
একেবারে শায়েরি কায়দায় তৈরি। হেস্টির আগে এটা ছিল কোনো এক নীলকর সাহেবের। হেস্টির ইচ্ছে ছিল একটি চটকল তৈরি করবেন। সেই সময়কার দক্ষিণেশ্বরের জনমানব শূন্য জঙ্গলি একটি জায়গা, পূর্ব নাম শোনিতপুর এবং সম্বলপুর। প্রথমে বরিশার বিখ্যাত জমিদার সাবর্ণ চৌধুরীর বংশের দুর্গাপ্রসাদ রায়চৌধুরী ও ভবানী প্রসাদ তাদের লোকজন এনে জঙ্গল টঙ্গল সাফ করে বসতি স্থাপন করলেও স্থানটি ভারতীয় দৃষ্টিতে রহস্যময় এবং ছমছমে। অদৃশ্য রহস্যময় অনেক কিছু আছে। ভূমিতে, বাতাসে, ভূমির আকার কুর্মাকৃতি, তন্ত্রমতে শক্তিপীঠ। এই বাগানটির দক্ষিণ পথের ধারে একটি পুকুর। পুকুরের ঈশান কোণে বিশাল একটি বট অশ্বত্থ গাছের জড়াজড়ি। আর এরই তলায় একদা সাধন ভজন করতেন এক পীর। তার নাম ছিল গাজী সাহেব, লোকমুখে গাজী পীর। সেই নাম আজও প্রচলিত। এই রহস্যময় গাজী পীর হেস্টি সাহেব ওই বট অশ্বত্থ ও গাছের ডাটপালা কাটবেন। কিন্তু কে গাজী পীর? সাহেব ওসব বোঝেন না, লোকজন তৈরি। রাতে সাহেবের সামনে গাজী পীর দর্শন দিলেন। সাহেবকে বললেন, দেখো, তুমি আমার গাছের ডাল কেটো না, আমি তোমার ভালো করব। হেস্টি সাহেব এসব মানলেন না। উনি বললেন, স্বপ্ন স্বপ্নই, এমন কত স্বপ্ন মানুষ রোজই দেখে। সাহেবের আদেশে তার লোকজন দমাদম গাছের ডাল কেটে ছেঁটে দিল। সাহেব এইবার চললেন ইংল্যান্ড কল কিনতে। জাহাজে তার মৃত্যু হল। জমি, কুঠিবাড়ি, জুটমিল তৈরির স্বপ্ন সব পড়ে রইল দক্ষিণেশ্বরে। বাড়িটি ছিল এক নীলকর সাহেবের। নীলকুঠি থেকে কুঠিবাড়ি। এই কুঠির একতলার পশ্চিমের একটি ঘরে তার দক্ষিণেশ্বরের জীবনের প্রথম 16 বছর কাটিয়েছিলেন। তিনি রোজ রাতে একটি শব্দ শুনতে পেতেন। বুট পায়ে কে একজন একতলা থেকে দোতলায় উঠে যাচ্ছে। কে তিনি? হেস্টি সাহেব। তিনি ওই কুঠি ছেড়ে চলে যেতে পারেননি। রোজ রাতে সে বিদেহী হাসেন। ঠাকুরের কথা মিথ্যা গল্প কথা নয়। এই পীর ঠাকুরকে দেখা দিয়েছিলেন। ঠাকুর তখন তীব্র সাধনে। পীর বলেছিলেন, আমি ওই গাজীতলায় থাকি, এখনো আছি। এই গঙ্গায় আমার একটা কুমির আছে, আমার একটা বাঘও আছে। মা সারদা যখন নহবতে থাকতেন তখন শেষ রাতে বকুলতলার ঘাটে স্নান সেরে নিতেন। আধো অন্ধকারে একদিন এই কুমিরের পিঠে পা দিয়ে ফেলেছিলেন। পঞ্চবটি তখনও ছোটখাটো একটা জঙ্গল। সেখানে একটি বেলগাছে এক ব্রহ্মদৈত্য থাকতেন। ঠাকুরের সঙ্গে তার কথা হতো। তিনি বলেছিলেন, ওই উদ্যান মন্দির আমি রক্ষা করি। অদৃশ্য চৌকিদার। পঞ্চবটির উত্তর সীমানায় ছিল ইংরেজ সরকারের বারুদখানা, ম্যাগাজিন। সরকার পঞ্চবটি দখল করতে চাইলে মথুরবাবু হাইকোর্টে মামলা করলেন। ব্যারিস্টার দিলেন মাইকেল মধুসূদনকে। ঠাকুরের ভীষণ দুশ্চিন্তা। পঞ্চবটি চলে গেলে সাধন ভজন কোথায় করবেন? এক সন্ধ্যায় ব্রহ্মদৈত্য ঠাকুরকে দেখা দিয়ে বললেন, পঞ্চবটি বোন ওরা নিতে পারবে না, তুমি চিন্তা করো না। ঠাকুরকে বেদান্ত সাধন করতে দক্ষিণেশ্বরে এলেন মহাত্মা তোতাপুরী। একদিন রাতে পঞ্চবটিতে ধুনি জেলে বসেছেন। এমন সময় ধুনির সামনে এসে বসলেন সেই ব্রহ্মদৈত্য। তোতাপুরী বললেন, এলেই যখন তখন সাধনে বসে পড়ো। কামারহাটির গঙ্গার পাড়ে কলকাতার গোবিন্দচন্দ্র দত্তের ঠাকুর বাড়ি। সেই ঠাকুর বাড়িতে এক সাধিকা ছিলেন, তার নাম ছিল অঘরমণি। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসতেন। ঠাকুরই ছিলেন সেই সাধিকার জীবন্ত গোপাল। এমন দর্শন তার হয়েছিল, ঠাকুরের পার্ষদরা এই সাধিকাকে বলতেন গোপালের মা। ঠাকুর এক সকালে পরবর্তীকালে
যিনি স্বামী ব্রহ্মানন্দ হবেন, সেই রাখালকে নিয়ে কামারহাটিতে গোপালের মায়ের উদ্যানে মন্দিরে গেছেন। সারিকার অনেকদিনের ইচ্ছে ঠাকুরের সেবা করবেন। মন্দির সংলগ্ন দত্তবাবুদের বৈঠকখানায় দোতলার একটি ঘর। পশ্চিমে গঙ্গা, ভারী মনোরম দৃশ্য। ধবধবে সাদা চাদর পাতা সুন্দর একটি শয্যা। জানলার বাইরে ঝকঝকে গঙ্গা, সুনীল আকাশ, স্নিগ্ধ বাতাস। আহারাদির পর ঠাকুর তার মানসপুত্র রাখালকে নিয়ে বিশ্রাম করছেন। রাখাল ঘুমিয়ে পড়েছেন, ঠাকুর শুয়ে আছেন। হঠাৎ ঠাকুরের নাকে এলো বিশ্রী এক দুর্গন্ধ। ভাবলেন একেবারে পাশেই গঙ্গা, হয়তো কোনো মৃতদেহ ভেসে যাচ্ছে। তারপর দেখছেন ঘরের কোণে দাঁড়িয়ে আছে কঙ্কালময় দুটি প্রেত মূর্তি। তারা অনুনয় বিনয় করছে এবং বলছে, আপনি এখানে কেন? আপনি এখান থেকে চলে যান। আপনি থাকায় আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। প্রেত কথা বলছে? প্রেত কথা বলতে পারে? আসলে শরীর কোথায় পড়ে আছে কে জানে। প্রেত শরীর চলে ফিরে বেড়াচ্ছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়লেন আর বললেন, রাখাল, রাখাল, ওঠ ওঠ ওঠ, আমাদের এক্ষুনি দক্ষিণেশ্বরে ফিরতে হবে। কারোকে কিছু বললেন না। রাখাল মহারাজের ভীষণ ভূতের ভয়। সাধ্বী গোপালের মাকেও বলা যায় না, তাকে তো এখানে থাকতে হবে। ঠাকুর বহুবার পেট দর্শন করেছেন, কথা বলেছেন, এর কি ব্যাখ্যা? কিন্তু এগুলো সব সত্য ঘটনা, আষাঢ়ে নয়। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায়।